সেদিন ছিল আষাঢ় মাসের এক গভীর রাত। একটানা বৃষ্টিতে ঢাকার রাজপথগুলো যেন এক ভিন্ন সুর বাজিয়ে চলছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে ভেজা বাতাসের শীতলতা উপভোগ করছিলাম, আর আমার মন জুড়ে তখন হাজারো অজানা শঙ্কা। হঠাৎ বাবা আমার পাশে এসে দাঁড়ালেন। তার মুখটা ছিল শান্ত, কিন্তু চোখ দুটোই যেন এক গভীর সমুদ্রের ঢেউ খেলছিল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমি জানি তুমি ছেলেকে ঠকাচ্ছ। কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি পিছিয়ে গেলাম, আমার পৃথিবী যেন থমকে গেল। সেই মুহূর্তটা আজও আমার কাছে এক অমীমাংসিত রহস্য। আজও আমি বুঝতে পারি না বাবার সেই কথাগুলো ভুল ছিল নাকি সঠিক। আসসালামু আলাইকুম। মায়া ব্লগসের সকল প্রিয় শ্রোতাদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক এমনই হৃদয়স্পর্শী গল্প, যা ভালোবাসার জটিলতা, পারিবারিক বন্ধন আর এক গভীর রহস্যের জাল বুনেছে। অনুরোধ করছি গল্পটা পুরোপুরি উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। আর যদি আমাদের গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের গল্প। আমার নাম সাদিয়া। ঢাকার এক মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক আর মা গৃহিণী। ছোটবেলা থেকেই আমি ছিলাম বাবার চোখের মণি। আমাদের পরিবারটা ছিল বেশ রক্ষণশীল, যেখানে প্রথা আর ঐতিহ্যকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হতো। সেই ঐতিহ্য আর প্রথার বেড়াজাল পেরিয়ে আমার জীবনে একদিন হঠাৎ করেই এসেছিল আরিফ। আরিফের সাথে আমার প্রথম দেখা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আমি তখন মাস্টার্সের ছাত্রী, আর আরিফ আমার 1 বছরের সিনিয়র। সে ছিল ক্যাম্পাসের পরিচিত মুখ। তার বুদ্ধিদীপ্ত চোখ আর হাসিমাখা মুখটা দূর থেকেও চোখে পড়ত। বন্ধুদের আড্ডায়, লাইব্রেরির করিডোরে কিংবা ক্যাফেটেরিয়ার ভিড়ে আরিফকে দেখলেই আমার বুকের ভেতরটা কেমন যেন করত। কিন্তু আমি জানতাম আমাদের পরিবারে প্রেম করে বিয়ে করার কোনো রেওয়াজ নেই। তাই মনের গভীরে লুকিয়ে থাকা এই অনুভূতিগুলোকে আমি কেবলই এক অদম্য আকর্ষণ ভেবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করতাম। একদিন লাইব্রেরিতে বসে আমি একটি রেফারেন্স বই খুঁজছিলাম, কিন্তু কিছুতেই পাচ্ছিলাম না। হঠাৎ আরিফ এসে পাশে দাঁড়ালো। এই বইটা খুঁজছেন? তার কণ্ঠস্বর ছিল অদ্ভুত মায়াময়। আমি অবাক হয়ে তাকিয়ে দেখি সে আমার হাতে সেই বইটি তুলে দিচ্ছে, যা আমি এতক্ষণ ধরে খুঁজছিলাম। আমার মুখে কোনো কথা সরছিল না। সে মুচকি হেসে বলল, আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম আপনি কি খুঁজছেন। এই বইটা উপরে তাকে ছিল, আপনার চোখে পড়েনি হয়তো। সেই দিন থেকেই আমাদের কথা বলা শুরু। প্রথমে পড়াশোনা, তারপর ধীরে ধীরে ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গ। আরিফ ছিল দারুণ কথা বলা একজন মানুষ। তার চিন্তাভাবনা ছিল আধুনিক, অথচ মূল্যবোধে দৃঢ়। তার সাথে কথা বলতে বলতে কখন যে দিনের পর দিন কেটে যেত আমি টেরই পেতাম না। আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল বন্ধুত্বের হাত ধরে। ক্যাম্পাসের বটতলায়, টিএসসির মোড়ে কিংবা রমনা পার্কের সবুজ ঘাসে বসে আমরা ঘন্টার পর ঘন্টা গল্প করতাম। আরিফ স্বপ্ন দেখত দেশের জন্য কিছু করার, আর আমি স্বপ্ন দেখতাম তার স্বপ্ন পূরণের সঙ্গী হওয়ার। সে আমার হাত ধরে ঢাকার ব্যস্ত রাস্তা পার হতো, কখনো কফি শপে বসে চুপচাপ আমার কথা শুনত, আবার কখনো আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের সুর গুনগুন করে শোনাতো। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমার কাছে হয়ে উঠেছিল অমূল্য। আরিফের ভালোবাসায় আমার জীবনে যেন এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। আমি বুঝতে পারছিলাম আরিফ কেবল আমার বন্ধু নয়, সে আমার আত্মার সঙ্গী, আমার ভবিষ্যৎ। কিন্তু এই গভীর ভালোবাসার সাথে মিশেছিল এক তীব্র ভয়। আমার বাবা মা, বিশেষ করে বাবা, কোনো দিনও এই সম্পর্ক মেনে নেবেন না, এটা আমি জানতাম। তাদের চোখে আরিফ ছিল অপরিচিত এক ছেলে, যে তাদের পরিবারের ঐতিহ্য ভেঙে আমার জীবনসঙ্গী হতে চাইছে। আমি আরিফকে বলতাম, আমাদের সম্পর্কটা হয়তো কোনো দিনও আলোর মুখ দেখবে না আরিফ, আমার বাবা খুব কঠিন মানুষ। আরিফ আমাকে আশ্বাস দিত, ভালোবাসা যদি সত্যি হয় সাদিয়া, তাহলে সব বাধাই ভেঙে যায়, আমি তোমার বাবার মন জয় করব। তার এই আত্মবিশ্বাস আমাকে কিছুটা স্বস্তি দিলেও মনের কোণে এক অজানা আশঙ্কা সব সময় উঁকি দিত। আমাদের সম্পর্কটা যখন প্রায় 2 বছরের পুরনো, তখন আরিফ একটা ভালো চাকরি পেল চট্টগ্রামের একটি বহুজাতিক কোম্পানিতে। সে আমাকে জানাল এবার সে আমাদের সম্পর্কের কথা আমার পরিবারকে জানাতে চায়। আমার হাত পা যেন ঠান্ডা হয়ে আসছিল। আমি আরিফকে বললাম, আরিফ, আর একটু সময় নাও, আমি জানি না কিভাবে বাবাকে বলবো। তুমি তো জানো আমার পরিবারের জন্য পাত্র দেখা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন,
আমার বাবা মা আমার বিয়ের জন্য পাত্র দেখা শুরু করে দিয়েছিলেন। প্রতিদিন নতুন নতুন প্রস্তাব আসতো আর আমাকে সেসব ছেলেদের সাথে দেখা করতে হতো। আমার মন চাইতো না, কিন্তু বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলতে পারতাম না। তাদের কাছে আমি কোনো দিনও আরিফের কথা বলতে পারিনি। আমার মনে হতো আমার এই নীরবতা, আমার এই গোপন ভালোবাসা বাবা মায়ের কাছে এক ধরনের প্রতারণা। আমি জানতাম আমার হৃদয়ে কেবল আরিফেরই বসবাস, অথচ আমি অন্য ছেলেদের সাথে দেখা করে তাদের প্রত্যাশা বাড়াচ্ছিলাম। এই দ্বিধা আর অপরাধ বোধ আমাকে কুরে কুরে খাচ্ছিল। আমি আরিফের সাথে দেখা করতাম গোপনে, তার সাথে ফোনে কথা বলতাম লুকিয়ে। আমার মনে হতো আমি যেন এক অদৃশ্য জালে আটকা পড়েছি, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। একদিন আমার বাবা আমাকে বললেন, সাদিয়া, আমরা তোমার জন্য রাজশাহীর এক ভালো পরিবারের ছেলে দেখেছি। ছেলেটা ডাক্তার, দেখতেও বেশ ভালো, আশা করি তোমার পছন্দ হবে। আমার বুকের ভেতরটা যেন হিমশীতল হয়ে গিয়েছিল। আমি কোনো উত্তর দিতে পারিনি, কেবল মাথা নিচু করে বাবার কথা শুনেছিলাম। বাবা আমার নীরবতাকে সম্মতির লক্ষণ ভেবেছিলেন। আমি জানতাম এটা আমার জন্য এক কঠিন পরীক্ষা। আমি আরিফকে ঠকাচ্ছিলাম না, বরং নিজের পরিবারকে ঠকাচ্ছিলাম, নিজের মনকে ঠকাচ্ছিলাম। আমি চাইছিলাম না অন্য কোনো ছেলের জীবন নষ্ট হোক আমার এই গোপন ভালোবাসার কারণে। কিন্তু আমি এত দুর্বল ছিলাম যে বাবাকে সব খুলে বলার সাহস আমার ছিল না। এর পরের কিছুদিন আমার জীবনে যেন এক নিরন্তর সংগ্রাম ছিল। দিনের বেলায় আমি পরিবারের কাছে এক বাধ্য মেয়ে যে বিয়েতে রাজি, রাতের বেলায় আমি আরিফের কাছে এক প্রেমিকা যে তার ভালোবাসার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। এই দ্বৈত জীবন আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছিল। আরিফ বুঝতে পারছিল আমার কষ্ট। সে আমাকে বারবার বলতো, সাদিয়া, তুমি কেন বাবাকে বলতে পারছো না? যদি ভয় পাও তাহলে আমি নিজেই তোমার বাবার সাথে কথা বলবো। আমি তাকে বারণ করতাম। আমি ভাবতাম যদি আরিফ নিজে বাবার সাথে কথা বলতে যায় তাহলে বাবা হয়তো আরও বেশি রেগে যাবেন, হয়তো আরিফের প্রতি তার বিদ্বেষ তৈরি হবে। আমি চেয়েছিলাম সঠিক সময় আর সঠিক উপায়ে বাবাকে সবটা বলতে, কিন্তু সেই সঠিক সময় আর সঠিক উপায় যেন কখনোই আসছিল না। আমার জীবনের এই টানাপোড়েনের মধ্যেই একদিন এলো সেই ভয়াবহ রাত। সেদিন ছিল আষাঢ় মাসের এক গভীর রাত। একটানা বৃষ্টিতে ঢাকার রাজপথগুলো যেন এক ভিন্ন সুর বাজিয়ে চলছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে ভেজা বাতাসের শীতলতা উপভোগ করছিলাম। আমার মন জুড়ে তখন হাজারো অজানা শঙ্কা। রাজশাহীর সেই ডাক্তারের পরিবার আমাদের বাড়িতে আসার কথা ছিল পরের সপ্তাহেই। আমার ঘুম আসছিল না, কেবল আরিফের সাথে কাটানো মুহূর্তগুলো আমার চোখের সামনে ভেসে উঠছিল। আমি ভাবছিলাম কি হবে আমার ভবিষ্যৎ। আমি কি আরিফকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবো? আমার দ্বারা কি সম্ভব হবে এমন এক মিথ্যা জীবনযাপন করা? হঠাৎ বাবা আমার পাশে এসে দাঁড়ালেন। তার মুখটা ছিল শান্ত, কিন্তু চোখ দুটোয় যেন এক গভীর সমুদ্রের ঢেউ খেলছিল। আমি তখনও জানি না বাবা কেন আমার পাশে দাঁড়িয়েছেন। তিনি কি আমার মনের অবস্থা বুঝতে পারছেন, নাকি তিনি কেবল আমাকে দেখতে এসেছেন? আমি কোনো কথা বলিনি, কেবল বৃষ্টির শব্দ শুনছিলাম। বাবা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর হঠাৎ এক গভীর শ্বাস নিয়ে বললেন, আমি জানি তুমি ছেলেকে ঠকাচ্ছ। বাবার এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি পিছিয়ে গেলাম, আমার পৃথিবী যেন থমকে গেল, আমার শরীর ঠান্ডা হয়ে আসছিল। আমি কি শুনলাম? বাবা কি আরিফের কথা বলছেন, নাকি তিনি রাজশাহীর সেই ডাক্তার ছেলের কথা বলছেন? আমার মনে হাজারো প্রশ্ন ভিড় করছিল। বাবা কিভাবে জানলেন? তিনি কি আমাদের সম্পর্কের কথা জেনে গেছেন? আমার মুখ দিয়ে কোনো কথা সরছিল না। আমি ভয়ে, লজ্জায় আর বিস্ময়ে পাথর হয়ে দাঁড়িয়েছিলাম। বাবার চোখগুলোই ছিল এক অদ্ভুত গভীরতা, যা আমি আগে কখনো দেখিনি। তিনি যেন আমার মনের সব গোপন কথা এক পলকেই পড়ে ফেলেছিলেন। বাবা আবার বললেন, তুমি কেন এমন করছো সাদিয়া? নিজের সাথে অন্যের সাথে এই খেলা কেন? আমার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল। আমি কি তাকে ঠকাচ্ছিলাম? হ্যাঁ, আমি তো ঠকাচ্ছিলাম আমার বাবা মাকে, সেই ডাক্তার ছেলেকে, এমনকি আরিফকেও। আমি আরিফকে সাহস দিতে পারছিলাম না, আমাদের সম্পর্কটাকে প্রকাশ্যে আনার সাহস পাচ্ছিলাম না। আমি নিজের ভালোবাসাকে লুকাচ্ছিলাম, আর সেটাই হয়তো ছিল সবচেয়ে বড় প্রতারণা। আমার নীরবতা দেখে বাবা হয়তো আমার উত্তর পেয়েছিলেন। তিনি আর কোনো কথা না বলে ধীরে ধীরে বারান্দা থেকে চলে গেলেন। আমি সেখানেই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইলাম। বাবার কথাগুলো আমার কানে বাজছিল, আমি জানি তুমি ছেলেকে ঠকাচ্ছ।
সেই রাতে আমি এক মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। বাবার সেই কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তিনি কি আরিফের কথা বলছিলেন, নাকি তিনি বলতে চেয়েছিলেন যে আমি আমার হৃদয়ের কথা গোপন করে অন্য কোনো ছেলের সাথে সম্পর্কে জড়ালে তাকে ঠকানো হবে? এই রহস্যময় ঘটনা আজও আমার কাছে অমীমাংসিত রয়ে গেছে। আজও আমি পুরোপুরি বুঝতে পারি না বাবার সেই কথাগুলো ঠিক কোন অর্থ বহন করছিল। পরের দিন সকাল, আমি সিদ্ধান্ত নিলাম আর নয় লুকোচুরি। আমার বাবা হয়তো সবটাই জেনে গেছেন, অথবা হয়তো তিনি আমার কষ্ট বুঝতে পেরেছেন। আমি আরিফকে ফোন করে বললাম, আরিফ, আজই তুমি আমার সাথে দেখা করবে, আমি বাবার সাথে কথা বলবো। আরিফ অবাক হলেও আমার সিদ্ধান্তকে সমর্থন জানালো। বাবার সাথে কথা বলাটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন কাজ। আমি ভয়ে ভয়ে বাবার ঘরের দরজায় করাঘাত করলাম। বাবা তখন খবরের কাগজ পড়ছিলেন। তিনি আমার দিকে তাকালেন। তার চোখে সেই গভীরতা, সেই শান্ত দৃষ্টি। আমি মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বললাম, বাবা, আমি আপনাকে কিছু বলতে চাই। বাবা খবরের কাগজটা নামিয়ে রেখে আমার দিকে তাকালেন। বলো, কি বলতে চাও? তার কণ্ঠস্বরে কোনো রাগ ছিল না, ছিল কেবল এক গভীর জিজ্ঞাসা। আমি দীর্ঘশ্বাস নিয়ে বললাম, বাবা, আমি আরিফকে ভালোবাসি, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কথাগুলো বলতে গিয়ে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি বাবার প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত ছিলাম। হয়তো তিনি রেগে যাবেন, হয়তো আমাকে বকাঝকা করবেন, হয়তো আরিফের সাথে আমার সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেবেন। কিন্তু বাবা নীরব রইলেন। তিনি কেবল আমার দিকে তাকিয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, আমি যখন তোমাকে সেই কথা বলেছিলাম, তখন আমি শুধু তোমার মুখের দিকে তাকিয়েছিলাম। আমি জানতাম তোমার চোখ তোমার হৃদয়ের কথা বলছে। তুমি কি মনে করো আমি আমার মেয়ের কষ্ট বুঝি না? বাবার এই কথাগুলো আমার কাছে এক বিস্ময় ছিল। তার মানে তিনি জানতেন। তিনি কেবল আমার মনের অবস্থা বুঝতে পারছিলেন, কিন্তু তিনি আমাকে সরাসরি কিছু বলেননি। তিনি আমাকে সুযোগ দিয়েছিলেন নিজেই নিজের সিদ্ধান্ত নেওয়ার, নিজের সত্য তুলে ধরার। আমার মনে হলো বাবার সেই কথাগুলো আসলে কোনো অভিযোগ ছিল না, ছিল এক পিতার গভীর উপলব্ধি। তিনি হয়তো চেয়েছিলেন আমি যেন আমার হৃদয়ের কথা শুনি, যেন আমি নিজেকে আর আরিফকে ঠকিয়ে না ফেলি। আমি কাঁদতে কাঁদতে বাবার পায়ে লুটিয়ে পড়লাম। বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি জানি মা, আমি জানি ভালোবাসা লুকানোর জিনিস নয়। আমি শুধু চাই তুমি সুখী হও। বাবার এই কথাগুলো আমার জীবনে এক নতুন আশার আলো নিয়ে এসেছিল। সেদিন বাবা আমাকে আরও অনেক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন তিনি আরিফের ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলেন। তিনি জানতেন আরিফ একজন সৎ এবং ভালো ছেলে। তিনি হয়তো আমার অজান্তেই আমাদের সম্পর্কের ব্যাপারে অনেক কিছু জেনে গিয়েছিলেন, কিন্তু তিনি অপেক্ষা করছিলেন আমার নিজের মুখ থেকে সবটা শোনার জন্য। আমার বাবা হয়তো রক্ষণশীল ছিলেন, কিন্তু তার মনটা ছিল উদার। তিনি আমার সুখের জন্য সব কিছু মেনে নিতে প্রস্তুত ছিলেন। তিনি আরিফের সাথে দেখা করলেন। প্রথম দেখাই আরিফ কিছুটা ভয় পেলেও বাবার সাথে কথা বলার পর তার ভয় কেটে গেল। আরিফ তার সততা আর ভালোবাসা দিয়ে বাবার মন জয় করতে পেরেছিল। এর পরের সব কিছু যেন স্বপ্নের মতো ঘটছিল। অল্প কিছুদিনের মধ্যেই আমার আর আরিফের বিয়ের আয়োজন করা হলো। সেই বৃষ্টি ভেজা রাতের রহস্যময় ঘটনার পর আমার জীবন যেন এক নতুন মোড় নিয়েছিল। আমি আরিফের হাত ধরে এক নতুন জীবন শুরু করেছিলাম। আজও আমি যখন সেই রাতের কথা ভাবি, আমার বাবা যখন আমাকে বৃষ্টির মধ্যে বলেছিলেন আমি জানি তুমি ছেলেকে ঠকাচ্ছ, তখন আমার মনে এক মিশ্র অনুভূতি জাগে। আমি আজও পুরোপুরি বুঝতে পারি না বাবা সেই কথাগুলো ঠিক কোন পরিপ্রেক্ষিতে বলেছিলেন। তিনি কি আরিফকে ঠকানোর কথা বলছিলেন কারণ আমি তার জন্য দাঁড়াতে পারছিলাম না, নাকি তিনি সেই ডাক্তার ছেলের কথা বলছিলেন যাকে আমি আমার হৃদয়ে অন্য কাউকে রেখেও বিবেচনা করছিলাম? অথবা হয়তো তিনি আমার নিজেকে ঠকানোর কথাই বলছিলেন, কারণ আমি আমার ভালোবাসাকে লুকিয়ে রেখেছিলাম। এই প্রশ্নটা আজও আমার কাছে অমীমাংসিত রয়ে গেছে। কিন্তু একটা জিনিস আমি নিশ্চিতভাবে জানি, বাবার সেই কথাগুলো আমার জীবন বদলে দিয়েছিল। সেই কথাগুলো আমাকে সাহস জুগিয়েছিল সত্যের মুখোমুখি হওয়ার, নিজের ভালোবাসার জন্য দাঁড়ানোর। সেই কথাগুলো ছিল এক পিতার গভীর ভালোবাসা আর প্রজ্ঞার প্রকাশ। আজ আমি আরিফের সাথে সুখী। আমাদের ছোট্ট সংসারে ভালোবাসার কমতি নেই। আর এই সব কিছুর পেছনে রয়েছে আমার বাবার সেই রহস্যময় কথাগুলো, যা আজও আমার কাছে এক গভীর শিক্ষণীয় অধ্যায়।
আজও আমি বুঝতে পারি না সেই মুহূর্তটা আমার জন্য ভুল ছিল নাকি সঠিক, তবে এটা জানি সেই মুহূর্তটা ছিল আমার জীবনের এক টার্নিং পয়েন্ট। বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর আমাদের মায়া ব্লগসের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের নতুন নতুন গল্পগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। খুব শিগগিরই ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।